আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর আমাদের বিশেষ আয়োজন সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। প্রিয় দর্শক, আমরা যা কথা বলবো সবার মুখেই আগামী নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কথা হচ্ছে। দেশে যে সংকট আসছে, সে সংকট মনে করছে যে জনগণ যে নির্বাচনের পরে কেটে যাবে, সেই নির্বাচন কেমন হবে বা সঠিক সময় নির্বাচন হবে কিনা, বা সেই নির্বাচন নিয়ে যে কৌতূহল রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আছেন বাহাদুর ইমতিয়াজ, ইসলাম ইমতিয়াজ, জাতীয় পার্টির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং হচ্ছে যিনি সদস্য সচিব ঢাকা জেলা জাতীয় পার্টি। কেমন আছেন বাহাদুর ভাই আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমার সাথে আছেন জেড এম কামরুজ্জামান, রাজনৈতিক বিশ্লেষক এবং শিল্প উদ্যোক্তা। কামরুজ্জামান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি ভালো আছি। বাহাদুর ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি, যেহেতু আপনি গণমাধ্যমে বলছেন এবং দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে যুক্ত আছেন। আপনারা প্রায় 17 বছর হচ্ছে যে প্রায় হচ্ছে যে বিরোধী দলের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারপর আপনাদেরকে নিষিদ্ধ করার কথা বলছে, এখন পর্যন্ত হয়নি। কিন্তু আপনার রাজনীতির মাঠের সরব এখন আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। হয়তোবা সামনে নির্বাচন আপনাদেরকে সুযোগ দিলে সেই নির্বাচনেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে, এবার হচ্ছে যে সংলাপ হচ্ছে, ঠিক আছে, সেখানেও হচ্ছে যে আপনাদেরকে এবার কিন্তু আপনারা দাওয়াত পাননি। সবকিছু মিলে হচ্ছে দেশের যেই ক্লান্তি লগ্ন পার করছে মানে দেশ, সেই ক্লান্তি থেকে হচ্ছে কিভাবে আমরা ফিরে আসতে পারি, বা নির্বাচনের পর কি আসলে এই সংকট কি কেটে যাবে কিনা, বা নাকি সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে, নির্বাচন হবেই কিনা, কি মনে করছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকে চ্যানেল এস কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা। ধন্যবাদ আপনাদের, পাশাপাশি দেশবাসীকে আমি আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ঢাকা 19 সাভার আসলি আসন, এই আসনের সর্বস্তরের জনগণকে আমি আমার সালাম ও শুভেচ্ছা বিনিময় করছি। আসলে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, এই প্রশ্নটা শুধু আপনার কাছে নয়, রাজনীতিবিদদের কাছে নয়, আফটার অল সারা বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে এবং বিশ্বের কাছে একই কথা, নির্বাচন হচ্ছে কি না, হবে কি না। অর্থাৎ আজকে দেখেন, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয়, তাহলে এখনও কেন মানুষের মনের ভিতরে থাকবে নির্বাচন হবে কিনা, বা কি হবে, হইলে কি হবে, দেশের পরিস্থিতি কি হবে, মানুষ শঙ্কায় কেন? এটার পিছনে কিছু কারণ আছে। কারণগুলো হলো, আপনি দেখেন, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে ওনাদের যে কথাবার্তা ছিল, ওনাদের যে বয়েসগুলা ছিল, ওনারা 24-এর এই গণ অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা মানুষের কাছে পৌঁছে দিবে, সেই বৈষম্য বিহীন একটা রাষ্ট্র গঠন করবে এবং যেখানে কোঠা আন্দোলন, কোঠা থাকবে না। কিন্তু পক্ষান্তরে কি মানুষ সেটা দেখতে পাচ্ছে? সেটা কি হচ্ছে? সেই জিনিসটা কি মানুষ অনুভব তো করতে পারে নাই? তাহলে এতগুলা প্রাণ, এতগুলা রক্ত, এতগুলা মানুষ পুঙ্গত্ব বরণ কেন করল? আমরা ধরে নিয়েছি যে আওয়ামী লীগ এই দেশের নির্যাতন, ক্ষমতা কুক্ষিগত একনায়কতন্ত্র তারা করছেন। এই জন্য তো জনগণ তাকে উপযুক্ত শাস্তি দিয়েছে, তাকে এই দেশে বিতাড়িত করেছে। কিন্তু যারা আপনারা, আমরা জুলাই যোদ্ধারা, আমরা এই সরকারকে বিদায় করলাম তাদের অপকর্মের জন্য, তাদের দুঃশাসনের জন্য। কিন্তু আমরা কি করতেছি? আমরা কি মানুষের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছি? আজকে দেখেন একটা বিষয়, আপনি যে কথাটা বলে গেছেন যে বর্তমানে জাতীয় পার্টিকে প্রথম 2-1 দিন সংলাপে প্রধান উপদেষ্টা ডাকছেন, 1 দিন না 2 দিন, এরপরে কোনো সংলাপে ডাকেননি। এবং নির্বাচন কমিশন, জাতীয় পার্টি বাংলাদেশে 9 বছর ক্ষমতায় ছিলেন এবং দাপটের সাথে ছিলেন, উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশের সেরা।
আজকে এই দলের বাদ দিয়ে, এই দলকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করবেন, আপনারা সংলাপ করবেন, তাহলে কিভাবে নির্বাচন হবে? মানুষ কি এগুলো বুঝে না? মানুষ কি এগুলো জানে না? আজকে আমি যদি বলি বাংলাদেশের অর্ধেক মানুষ বাদ দিয়ে আজকে ভোটের আয়োজন করতেছেন, তাহলে কেন মানুষ এটা সন্দেহ করবে না? কেন মানুষ এটা নিয়ে কথা বলবে না? আওয়ামী লীগ তো জাতীয় পার্টি, 14 দল এবং আওয়ামী লীগ নিয়ে অর্ধেক মানুষ নিয়ে তারা ক্ষমতা ভোগ করছে, ক্ষমতায় আসছে, 17 বছর ক্ষমতায় থাকছে, পেশি শক্তি ব্যবহার করছে, ফ্যাসিস্ট হইছে। তাহলে আপনারা কি তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদের জায়গায় বসে আজকে আপনারা আবার সেই ফ্যাসিস্ট হওয়ার জন্য আজকে কি পায়তারা করতেছেন? আজকে একটা কথা বলে রাখি আপনাদের মাধ্যমে, আওয়ামী লীগকে তো তবু কোনো না কোনো শক্তি এই দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। এই ডক্টর ইউনূস সাহেবকে, এই অন্তর্বর্তীকালীনের প্রতিটি সরকারের উপদেষ্টাকে এবং জুলাই যুদ্ধে এবং আমরা যারা নাকি এই সরকারের বিরোধিতা, আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিলাম, আমরা রাজপথে তো দূরের কথা, বাড়িতে থাকতে পারবো কিনা, দেশে থাকতে পারবো কিনা, জনগণ আমাদেরকে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলবে। জনগণ খাবে আমাদেরকে। আমরা জনগণের সাথে আমরা প্রতারণা করতেছি? এটা জনগণের সাথে প্রতারণা। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এই কথাটা অনেকে বলেন। আমি একমত নাই, আমি একমত নই। কেন নই? আজকে আমি নির্বাচিত হব, সাভারে ক্যান্ডিডেট, জনগণের কাছে ভোট চাবো, তোমাকে আমি স্বর্ণ দিয়ে রাস্তা বাঁধাই দিব, তোমার বাড়িতে আমি বিল্ডিং করে দিব, কিন্তু নির্বাচিত হয়ে আমি কিছুই করব না। আমি বলে দিব রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটার মধ্যে আমি বিশ্বাসী না। আমরা সেই প্রসঙ্গে একটু আসবো, একটু কামরুজ্জামান কাছে যেতে চাচ্ছি। কামরুজ্জামান, আপনি অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, যেটি হচ্ছে যে নির্বাচন, যেটি বলছে যে আমাদের জাতীয় পার্টির নেতা বলছে যে আসলে একটি বিশাল মানে জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন হওয়ার পথে, সে নির্বাচন কতটুকু বা আমরা কতটুকু যে গণতন্ত্র এখন পর্যন্ত ভোগ করতে পারছি, যে গণতন্ত্রের জন্য আমরা 24-এ হচ্ছে যে আমরা আন্দোলন করেছিলাম, শেখ হাসিনার পতন হয়েছে, তার দেশের বাইরে চলে গেছে, সেটা কতটুকু আমরা গণতন্ত্র ভোগ করতে পারছি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম নয়ন ভাই, আজকের এই মুক্ত আলাপে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এসকে এবং চ্যানেল এসের সকল কলাকৌশলীকে, এবং যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, দেশবাসী সকলকে আমি অভিনন্দন এবং আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, নির্বাচন কোন দেশে অনুষ্ঠিত হয়? যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে বিরাজমান থাকে সেখানেই নির্বাচন হয়। আর এই নির্বাচন অনুষ্ঠানের পূর্ব শর্ত কি? দেশের গণতন্ত্রটা বিরাজমান থাকতে হবে। নিশ্চয়ই। যেখানে গণতন্ত্রের কোনো আলামতই পাচ্ছি না, এই বিশেষ করে দীর্ঘ এই যে 15 মাস গণতান্ত্রিক যে পরিবেশ, মানুষের নিরাপত্তা, মানুষের কথা বলার অধিকার, স্বাধীনতা, মানুষের দৈনন্দিন জীবনযাপনের যে স্বাধীনতা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যেটাই বলেন না কেন, এটার কোনোটাই কি বাংলাদেশে এখন বিরাজমান আছে? আমার তো ভাইও একমত হবেন আমার সাথে, আশা করি। আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ সে তার মনের যে কথা এটা বলতে পারে না। বাংলাদেশের মানুষ আজ বাসার থেকে, রাত্রের তো দূরের কথা, দিনের বেলায়ও বিনা প্রয়োজনে, একবারে প্রয়োজন না হলে সে বাসার থেকেও বেরোতে চায় না। আতঙ্ক বিরাজ করছে নাকি? আতঙ্ক সারা বাংলাদেশের চিত্র দেখতেছেন, কিভাবে মব সৃষ্টি হচ্ছে, কিভাবে যে মানুষকে অনর্থক ওই আওয়ামী লীগের দোসর বলে তাদেরকে মারধর করছে, কিভাবে দেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, সেই আপনার ছোট টং দোকান থেকে শুরু করে আপনার ইন্ডাস্ট্রি পর্যন্ত
কিভাবে চাঁদাবাজি হচ্ছে। যারাই মোটামুটি দেশের এই রেজিম চেঞ্জ করছে, তারাই সারা দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ফেলছে। কোনো ব্যবসায়ী ব্যবসা করতে পারতেছে না, কোনো চাকরিজীবী ঠিকমতো চাকরিও করতে পারতেছে না, কোনো শিল্প প্রতিষ্ঠান ঠিকমতো চলতেছে না, দেশের মানুষ যে স্বাধীনভাবে তার মনের ভাষা ব্যক্ত করবে সেটা পারতেছে না। শিক্ষাঙ্গনের শিক্ষার কোনো পরিবেশ নেই। গত এই যে এইচএসসির যে রেজাল্ট গেল, 5.5 লক্ষ ছাত্রছাত্রী ফেল করলো, কয়েক লক্ষ এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারলো না। দেশের প্রত্যেকটা আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির দিকে তাকিয়ে দেখেন, সেখানে অস্থির অবস্থা। সেখানে কি শিক্ষার কোনো পরিবেশ আছে? নাই। সব মিলে দেশটা একটা অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে। এখানে আপনি নির্বাচনের কোনো পরিবেশ আপনি মনে করছেন নির্বাচনের পরিবেশ কি তৈরি হয়েছে কিনা এখন পর্যন্ত? না, এই যে আমি ইয়াগুলো বললাম, অপশনগুলো বললাম, এই যেখানে এইগুলো অনুপস্থিত, দেশের যে মানুষের যে স্বাধীনতা, মানুষের যে কথা বলার স্বাধীনতা, মানুষের চলাচলের যে স্বাধীনতা, ব্যবসা বাণিজ্য, আয় রোজগারের স্বাধীনতা, যেগুলো থাকে না, মানুষ যেখানে কথা বলতে পারে না, মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারবে না, সেখানে আপনি একটি নির্বাচন আপনি কেমনে আশা করেন? আচ্ছা, কিন্তু এখন যে সংকট চলছে, সেই সংকট থেকে ইমতিয়াজ ভাই বলল যে অনেক বড় সংকট, আমরাও দেখছি সংকট, সেই সংকট থেকে উত্তরণের পথ আমরা খুঁজে পাচ্ছি না। এটাই অনেকেই বলছে যে নির্বাচনই একমাত্র পথ, শোনেন, যার মাধ্যমে সংকট সমাধান হয়। এই ধরনের গণতান্ত্রিক যখন জটিলতা দেখা দেয়, এই সংকট উত্তরণের জন্য যাদের দরকার, তারা কি কেউ এই বর্তমান এই অন্তর্বর্তী সরকারের ভিতরে আছে? আচ্ছা, যারা এই গণতন্ত্রকে, একটি দেশের গণতন্ত্রের যদি বিচ্যুত ঘটে, দেশের গণতন্ত্র যদি মানে এই স্বল্প টাইম, যে আপনার 15 মাস ধরে যেভাবে আমাদের দেশের গণতন্ত্রটা অনুপস্থিত, এই ধরনের সিচুয়েশনে এখান থেকে কামব্যাক করতে গেলে ওই রাজনৈতিক ব্যক্তিত্বই লাগবে, যাদের গণতন্ত্র ফিরিয়ে আনার অভিজ্ঞতা আছে, কৌশল রয়েছে, যাদের কৌশল আছে, যারা অতীতে এই ধরনের দেশের মানুষকে নিয়ে কাজ করছে, জনগণকে নিয়ে কাজ করছে, জনগণের বাক স্বাধীনতা নিয়ে কাজ করছে, জনগণের জানমাল উন্নয়নের জন্য কাজ করছে, সেই রাজনৈতিক ব্যক্তিত্বদেরই তো দরকার। কিন্তু সরকার সবাই মিলে, রাজনৈতিক দলগুলো সবাই মিলে ইন্টারিম সরকারকে চাপের মধ্যে রাখছে। বারবার বলা হচ্ছে যে চাপের মধ্যে রয়েছে সরকার। কি কেন চাপের মধ্যে? না, ওনাকে চাপের ভিতরে, সরকারকে তো চাপের ভিতরে, সরকার আর জনগণকে চাপের ভিতরে রাখছে। সরকারকে তো আপনার চাপের মুখে রাখার কে রাখবে বলেন? কেউ দেখছেন আপনি যে সরকারের বিরুদ্ধে আপনার ওই এই কার্যকলাপগুলো ঠিক হচ্ছে না, দেশ বিরোধী কার্যকলাপ হচ্ছে? এই যে সাপোজ মনে করেন, এই যে গত 17ই নভেম্বর, হ্যাঁ, আমরা জানতে পারলাম যে আমাদের একমাত্র প্রধান বাণিজ্যিক যেখানে আমরা রপ্তানি করি, সেই বন্দরটাকে অন্যের কাছে লিজ দিয়ে দেওয়া হলো 30-32 বছরের জন্য। আর একটা মৌরিং সেটা 2টা বন্দরকে লিজ দেওয়া হলো। তারপরে আবার এই যে দেখেন ধানমন্ডি 32 নম্বরে যে পরিকল্পিত একটা যে বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে, সেই বাড়িতে আবার বুলডোজার নিয়ে যায় একটা আতঙ্ক সৃষ্টি করা হলো। শক্ত অবস্থানে ছিল। এই যে এর বিরুদ্ধে বাংলাদেশের কোনো মানুষ কি প্রতিবাদ করছে বলেন? কাউকে প্রতিবাদ তো সবার মনেই আছে। আচ্ছা, বাংলাদেশের 18 কোটি মানুষের মনেই আছে প্রতিবাদ, কিন্তু কাউকে কি মুখ খুলতে দিয়েছে? কেউ কি মুখ খুলতে পারছে যে না, আমি এই বন্দর, এই যে অবৈধ উপায়ে জনগণের সমর্থন ছাড়া, জনগণের মতামত ছাড়া আপনি যে বিদেশিদের কাছে লিজ দিলেন, এটা আমি তীব্রভাবে প্রতিবাদ করলাম, এরকম কি কোনো বাংলাদেশের কোনো জনগণ দাঁড়াতে পারছে? সরকার শক্ত অবস্থানে ছিল, সেই জন্য সেদিন আমরা দেখেছি যে সেখানে একটা ভালো, সেভাবে তারা সেটি ভাঙতে পারেনি, বা হচ্ছে সরকার রক্ষা করেছে। সরকার শক্ত নরম এটা তো কোনো কথা হইতে পারে না। শক্ত, আমি সরকার, আমি এই দেশের দায়িত্বে নিয়ে বসেছি, এখানে আমার শক্ত হইতে হবে, ওখানে আমার নরম হতে হবে, তা তো না। সরকার থাকবে সেখানেই যেখানে জনগণের ভালো, জনগণ যেটা চায় সেটাকে সমর্থন করেই সরকার থাকবে। আমরা আশা করছি যে সরকার আগামী দিনগুলোতে হয়তো বা সেটি হচ্ছে যে একটা অবস্থানে চলে আসবে আর কি। ইমতিয়াজ ভাই, সেটি হচ্ছে সরকারের যে এখন যে চ্যালেঞ্জ, যে আপনাদের নির্বাচন নিয়ে, নির্বাচনী তারা বারবার বলছে যে, এবং তাদের পক্ষ থেকে বলছে নির্বাচনী তাদের হচ্ছে, তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যেতে চাচ্ছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে আমরা একটা সুন্দর নির্বাচন দিতে চাচ্ছি।
এখন আপনারাও হচ্ছে যে নিষিদ্ধ হওয়ার পথে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং অন্যান্য 14 দল সহ অনেকেই নিষিদ্ধ হওয়ার পথে আর কি। তো সেক্ষেত্রে কিভাবে কি মনে করছেন? দেখুন, আমি আগেও বারবার আপনাকে বুঝাইতে চেষ্টা করছি, জনগণকে বুঝাইতে চেষ্টা করছি, হয়তো বুঝাইতে পারিনি আমি। আমার কাছে আছে এই দেশের যে পূর্ব ইতিহাস ভোটের এবং রাজনৈতিক দলের সমর্থনের, সেই সমস্ত সমর্থনগুলো যদি আমরা দেখি, আওয়ামী লীগের 2008-এর পরের থেকেই এই 24 পর্যন্ত আমি বাদ দিলাম। আমি যদি মনে করেন যে আপনার 1991 সনে যখন নির্বাচন হয়, এরশাদ সাহেব স্বইচ্ছায় পদত্যাগ করলেন বিনা রক্তপাতে। তারপরে 3 জোটের রূপরেখা অনুযায়ী একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের ফলাফলটা আপনি দেখেন, আওয়ামী লীগ 30.08% ভোট পাইছিল। আচ্ছা, 30.08। জাপা পাইছিল 11.92%। এই হলো 42% ভোট ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। বর্তমানে যাদেরকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা চলছে। আচ্ছা, আর 1900 পাইছিল, বিএনপি পাইছিল 30.81% ভোট। জামাত পাইছিল 12.13% ভোট। এই হলো 91-এর রেজাল্ট। 42.94% ভোট পাইছিল এই জোটের, আওয়ামী এবং জাতীয় পার্টি 14 দল বাদে। 1996-এ আওয়ামী লীগ ভোট পাইছিল 37.44%, আর জাপা পাইছিল, জাতীয় পার্টি পাইছিল 16.40%, বিএনপি পাইছিল 33.61%, জামাত পাইছিল 8.61%। আচ্ছা, 2001-এ আওয়ামী লীগ 40.13%, জাপা 7.25%, এরশাদের নেতৃত্বে ঐক্যফ্রন্ট ছিল। বিএনপি 40.97%, জামায়াত 4.28%। আচ্ছা, 2008-এ আওয়ামী লীগ 48.4% আওয়ামী লীগ, জাপা হলো 7.4%, আর বিএনপি হলো 32.50%, জামাত হলো 4.70%। এই যে আওয়ামী লীগ সরকারের যে মানে এই আমি 14 মধ্যে এগুলো বাদ দিলাম, 18 বাদ দিলাম, বিগত দিনের যে নির্বাচনগুলোর যে রেজাল্ট, তাতে 50% ভোটার এই পক্ষে সবসময়, মানে জোট সহ। আচ্ছা, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের সপক্ষ আর মুক্তিযুদ্ধের বিপক্ষে এই জিনিসটা কিন্তু সৃষ্টি হয়েছে হইল আপনার এই দেশ শাসন মানে 71-এ মুক্তিযুদ্ধের পর থেকেই। আচ্ছা, সেটা জিয়ার রহমান আইসা কিছুটা আবার ওভারকাম করছিলেন, এরশাদ সাহেব আরো কিছু করেছিলেন। আচ্ছা, কিন্তু 91-এর পর থেকে আবার এই একই ধরনের হয়ে আসছে, একবার আওয়ামী লীগ ক্ষমতায়, একবার বিএনপি ক্ষমতায়। এইভাবে এই জোটবদ্ধ নির্বাচন করতে গিয়ে যে ভোটের অঙ্কে আজকে বর্তমানে দাঁড়াইছে, তাতে যদি সরকার, আমি জানি না এই সরকারের সদিচ্ছা আছে কিনা নির্বাচন একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য। তবে আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, আমি এগুলা অ্যানালাইসিস করে দেখছি, এই সরকার ক্ষমতায় এসে প্রথম যে কথাটা বলছেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন, আমেরিকায় যে বলছেন যে মাস্টার মাইন্ড মাস্টারমাইন্ডের কথা এবং হচ্ছে যে সরকারের কথা একটু শুনবো, ছোট বিরতির পর আপনার সাথে আবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা যাবো সুপারসেন কে বলছে সৌজন্য ছোট্ট একটা বিরতিতে। থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপারসেন কে বলছে মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আমাদের সাথে অত্যন্ত দুজন প্রিয় মানুষ আছেন, জেডএম কামরুজ্জামান এবং বাহাদুর ইমতিয়াজ আছেন, জাতীয় পার্টির নেতা। ইমতিয়াজ ভাই, বিরতির আগে আপনি বলছিলেন যে সরকারের সদিচ্ছার কথা বলছেন, যে নির্বাচন হবে কি হবে না, এবং অনেকগুলো বিদেশি একটা কথা বলছে, এখানে একটা এই কথাগুলো আপনি বলছিলেন তখন। আমি যে বিষয়টা বলতে চেয়েছি, এরপরে উনি বলছেন যে আমাকে বাংলাদেশের জনগণ 5 বছর, 10 বছর, 50 বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চায়। এই যে কথাগুলা, এই কথাগুলোর মধ্যে একটা মিল আছে
111-এর সময় উনি কিন্তু একটা দল গঠন করছিলেন এবং সে রাজনীতিতে আসতে চাইছিলেন। শিওর। তো এই কথাগুলোর মধ্যে আমি পূর্বের ওই যে একটা লুপ রাজনীতির এবং ক্ষমতার, সেই লুপগুলার একটা ইঙ্গিত সূত্র আমি খুঁজে পাই। এখন এই সরকার কি আসলেই সত্যিকারের একটা নির্বাচন চায় সেটাও আমরা জানি না। আবার নির্বাচন হইলে আমার মনে হয় উনি একটা যেন তেন একটা নির্বাচন দিয়ে, যাকে তাকে কোন রকম একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় বসিয়ে দিয়ে হয়তো একজেক্ট খুঁজছেন। এই একজেক্টের কথাটা কিন্তু বেশ কিছুদিন যাবতই কিন্তু মিডিয়াতে খুব আলোচিত, সমালোচিত। দেখেন এই সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতে কেন গেলেন? ভারতের সাথে সুসম্পর্ক করার জন্য গেছেন। এটাই তো। আমি আপনার কাছে আসছি কেন? হয় কিছু নেওয়ার জন্য, না হয় কিছু দেওয়ার জন্য, না হয় মত বিনিময় করার জন্য। একটা উদ্দেশ্য তো থাকে। উনি কি দিতে গেলেন না আনতে গেলেন, না সমঝোতায় গেলেন? তাহলে আমার ধারণা ঠিকই তারা একজেক্ট খুঁজতেছে। কারণ বাংলাদেশ থেকে বের হইতে হলে ভারতের বেরি ভাঙ্গে, বেড়া ভেঙ্গে যাওয়ার কোনো ক্ষমতা নাই। ইমতিয়াজ ভাই, আমরা আপনার কাছে আসবো একটু। কামরুজ্জামানকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। কামরুজ্জামান, যেটি হচ্ছে যে আপনি যেহেতু শিল্প উদ্যোক্তা এবং শিল্পের সাথে আপনি জড়িত এবং আপনি অনেকবারই বলছেন যে ভাই আমরা ভালো নেই, ব্যবসায়ীরা ভালো নেই আর কি। সেই ক্ষেত্রে হচ্ছে যে 14 মাস আগেও আপনাদের মানে বিভিন্ন সময় ব্যবসার মন্দ অবস্থা গিয়েছিল। ইন্টারিম সরকারের সময় সবসময় একটু ব্যবসার মন্দ অবস্থা যায়। সেখান থেকে উত্তরণের পথ কি? আপনাদের অনেক ব্যবসায়ী তো এখন হচ্ছে হাল ছেড়ে দিয়েছে এবং হচ্ছে পথে বসে গিয়েছে। তাদেরকে উদ্ধারের প্রস্তুতি কি রয়েছে আপনাদের, বা কি করা যেতে পারে? দেখেন, ব্যবসা বাণিজ্য এটা তো আমার জাতীয় এবং আন্তর্জাতিক নিশ্চয়ই সম্পর্ক, একদিকে সম্পর্ক, অন্যদিকে প্রয়োজনীয়তা, তাই না? তো এটা সময় মন্দা হবে, সময় ভালো হবে, সময় স্বাভাবিক থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু গত 5ই আগস্টের পরে বাংলাদেশে যে আমাদের ব্যবসায়িক সেক্টরটা এবং আমাদের যে শিল্পাঞ্চল, আপনাদের প্রতিনিধিরা বারবার বলছে যে প্রত্যেকটা ব্যবসায়ী মাঠে মাঠে এখানে কি হয়েছে, এখানে বর্তমানে 5ই আগস্টের পর থেকে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এই শিল্প কারখানাগুলো মানে বাই ফোর্স এগুলোকে বন্ধ করতে বাধ্য করা হচ্ছে বর্তমান সরকারের আমলে। এই আমলে এই আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ করতে বাধ্য করা হচ্ছে। একদিকে প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনার চাঁদাবাজি, মববাজি। এমন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নাই, এমন কোনো শিল্প প্রতিষ্ঠান নাই, এমন কোনো গ্রুপ অফ কোম্পানি নাই যেখানে চাঁদাবাজি না করা হচ্ছে। কাঙ্ক্ষিত যে তাদের যে চাওয়া সেই অনুযায়ী যদি চাঁদা দেয় তাহলে সেই প্রতিষ্ঠানটা হয়তো চলে। আর যদি সে তাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী যদি চাঁদা না পায়, ওই প্রতিষ্ঠানটা বন্ধ করে দেয়। বিনিয়োগের অবস্থা এরকম কেন? শূন্যের কোঠায় চলে গেছে। বিনিয়োগ একটা অস্থিতিশীল দেশে, যে দেশে কোনো গণতন্ত্র নাই, যে দেশের জনগণের জান মালের কোনো নিরাপত্তা নাই, যে দেশে মানুষ ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, যে দেশের মানুষ নিরাপত্তা হাঁটাচলা করতে পারতেছে না, সেই দেশে বিদেশিরা আসবে এটা তো মানে বাবার চিন্তার কোনো অবকাশ নাই। তারা কোন আশায় আসবে? তারা কি জীবন দিবে এসে? তারা যে বিনিয়োগটা করবে, এই বিনিয়োগ কি তারা আবার রিটার্ন নিতে পারবে? এই নিশ্চয়তা কি এদেশের সরকার, বর্তমান যে সরকার আছে, এই সরকার কি তাদেরকে সেই নিশ্চয়তা দিতে পারছে যে হ্যাঁ আপনারা আসেন? দেখলাম তো যখন প্রথম এই 5ই আগস্টের পরে আপনার বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে আসা হলো, তারপরে আবার বিভিন্ন মঞ্চ সাজানো হলো, কত ধরনের আশ্বস্ত দেয়া হলো দেশবাসীকে। কই? আপনি আজ 15-16 মাসে 16 টাকার ব্যবসা ইনভেস্ট কি করাতে পারছে? 16 মাসে 16 টাকার ব্যবসা কি বিনিয়োগ কি বাংলাদেশে আনতে পারছেন? বরং আমাদের শিল্প কারখানাগুলোকে ধ্বংস করে দিয়েছেন, আমাদের ব্যবসায়ীদেরকে ধ্বংস হয়ে গেছে। আজ আপনি দেখেন, আশুলিয়া যান, আপনার ছোট ছোট ফ্যাক্টরি বিভিন্ন বন্ধ হয়ে গেছে। বিভিন্ন শিল্প এলাকায় যায় দেখেন
ছোটোখাটো ফ্যাক্টরিগুলো তো বন্ধ হয়েছে, মধ্যম সারির ফ্যাক্টরিগুলো 550 ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ইজিএমএ থেকে 600 লক্ষ কথা বলেছে। লক্ষ 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 শ্রমিক বেকার হয়ে গেছে, তারা আহাকার, কারোর ঘরে চাল নাই। অনেক লোক ঢাকা শহরের থেকে দেশের বাড়িতে চলে গেছে, পরনের কাপড় নাই, দুই বেলা খাইতেও পারতেছে না। এই প্রতিদিন ওই বাঁচার জন্য কি করবে, ওই সুটকা ফাটকা ছিনতাই মাইন্দা এইগুলো করতেছে। মানে একটা হজবরল অবস্থা হয়ে গেছে বাংলাদেশের এখন। এই হজবরল, এই অশান্তি, এই অনিশ্চয়তা, এই মানে এর ভিতরে কোন পাগলে আসবে বিনিয়োগ করতে আপনি বলেন? একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার, যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, সেখানে অন্য গণতান্ত্রিক দেশের বিনিয়োগকারীরা তারা তাদের বিনিয়োগ করতে আশ্বস্ত হয়, সাহস পায়। প্রতিবেশীর সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে সেটি মানে সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি কোনো ধরনের কমতি নেই, কিন্তু আমরা অনেকেই বলছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক বাংলাদেশের ভালো না বা ভালো করতে, কিন্তু আমরা তো দেখছি যে সরকার প্রতিনিয়ত ইন্ডিয়ার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করছে বা করার চেষ্টা করছে বারবারই আর কি। অ্যাকচুয়ালি দেখেন, চেষ্টা করবে, এটা করতেই সরকারের দায়িত্ব চেষ্টা করা। এখন তিনাকে যদি অন্য দেশের সরকার গ্রহণ করবে কিনা সেটাই তো দেখতে হবে। জনগণ তো সেটাই দেখে যে আমার সরকারকে আমার প্রতিবেশী রাষ্ট্র কিভাবে রিসিভ করলো, কিভাবে গ্রহণ করলো, কিভাবে তিনার প্রস্তাবটা নিল, আমার দেশের স্বার্থে তাদের মনোভাবটা কি। আপনি এখন দেখেন, আমরা প্রথম উনি যখন আসছিলেন, আপনাকে একটু পূর্বের দিকে নিয়ে যাই, 8ই আগস্টের পরে ক্ষমতা নেওয়ার পরে উনি প্রথম গেলেন জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য। ওই সময় কিন্তু বিশ্বের বিভিন্ন ওনার পরিচিত যারা ছিলেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যারা পরিচিত জন ছিলেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন কূটনীতিক ব্যক্তিত্ব, তারা এসে যোগাযোগ করছে। দেশের মানুষ মনে করছে যাই হয়েছে, শেখ হাসিনা এতদিন যেভাবে দেশ চালাইছে তার থেকে ভালো কিছু হবে। তারপরে যেহেতু নতুন সরকার, সেটা বৈধভাবে আসুক অবৈধভাবেই আসুক, তো যেহেতু আসছে, দেশের বিশ্ব যখন তার কাছে আসছে, একটা মোটামুটি একটু আশ্বস্ত হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে কি হলো? তা আমার সেই রাষ্ট্রপ্রধান একটা দেশে যাবে, সেই দেশের রাষ্ট্রপ্রধানরা তারা বিন্দুমাত্র মূল্যায়ন করবে না, তিনাকে রিসিভ করার জন্য একজন মানে এমপিও আসবে না। ইসে এর থেকে লজ্জার কি কিছু আছে বলেন কোনো দেশের? যে কোনো দেশেরই হোক, সেই দেশের রাষ্ট্রপ্রধান যদি অন্য দেশে যায়, সেই রাষ্ট্রপ্রধানকে যদি তাকে ন্যূনতম সম্মান না দেয়, তাই এর থেকে ওই দেশের লজ্জার কি আর কিছু আছে? এখন আমাদের হচ্ছে যে উত্তরণ হওয়া দরকার আমাদের নির্বাচন এটা সামনে। থেকে আপনি উত্তোলন কেমনে হবেন? এটা থেকে উত্তরণ হতে পারতেন যদি আপনার মনোভাবটা দেশের প্রতি থাকতো। আচ্ছা, আপনার দেশের প্রতি যদি ভালোবাসা থাকতো, দেশের মানুষের প্রতি যদি ভালোবাসা থাকতো, দেন আপনি উন্নতি করতে পারতেন। কিন্তু আপনার তো আমরা সেটা দেখি না। উত্তরণের পথ কি? আমাদের হচ্ছে যে নির্বাচন হওয়া দরকার এবং সকল অংশগ্রহণ নির্বাচন হওয়া দরকার। আপনি যে প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তরে তো আমি তো আপনাকে বললামই, এর উত্তরের কোনো ওয়ে নাই। বর্তমান যে সরকার আছে, এই সরকারের আমলে আমরা কোনো পথ দেখি না। মানে এখানে এই উত্তরণ করার মতো কোনো পার্সন নাই। এখানে আসছে প্রত্যেকেই, আপনি প্রত্যেকটা উপদেষ্টা দেখবেন আপনি সব ফরেন সিটিজেনশিপ, একটারও আমাদের বাংলাদেশের সিটিজেনশিপ নাই। আচ্ছা, যৌথ সিটিজেনশিপ, কিন্তু তারা থাকে বিদেশে। তাদের এই দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা নাই, এ দেশের জনগণের প্রতি কোনো ভালোবাসা নাই, এ দেশের মাটির প্রতি কোনো ভালোবাসা নাই। তারা এদের কি উত্তোলন করবে? তারা আসছে খণ্ডকালীন সময় তাদের স্বার্থ হাসিল করার জন্য, এই দেশের মানুষকে, এই দেশের মৌলিক অধিকার তাদেরকে ক্ষুণ্ণ করে, এই দেশের মানুষের বাঁচার অধিকারকে ক্ষুণ্ণ করে, এই দেশের মানুষের কথা বলার অধিকারকে ক্ষুণ্ণ করে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য আসছে এবং সেটা তারা করতেছে। আমরা একটু ইমতিয়াজ ভাই, যেটি হচ্ছে যে কামরুজ্জামান বলছিল যে আসলে ব্যবসায়িক এবং হচ্ছে মানুষের সবকিছু মিলে যে অস্থির অবস্থা যাচ্ছে, সেটির থেকে হচ্ছে যে সকল অংশগ্রহণমূলক একটি নির্বাচন সরকার বারবার বলছে, সেটি কিভাবে হতে পারে বা সেই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হতে পারে বা বিশ্ববাসী সেই নির্বাচনকে কিভাবে দেখবে, কি মনে করছেন আপনি? দেখেন, আসলে আপনারা কি কোনো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা? আপনি যখনই নির্বাচনে আসবেন, নির্বাচনের কথা বলবেন, তখন কিন্তু নির্বাচন রিলেটেড অনেকগুলা বিষয় চলে আসে। এই ডক্টর ইউনূস সাহেব যখন নোবেল পেলেন, নোবেল বিজয়ী হলেন, তখন তার বিভিন্ন টেলিভিশনে আমরা তার যে সাক্ষাৎকার দেখছিলাম, সেই সাক্ষাৎকারের মধ্যে একটা হাসি ছিল। তার যে হাসিটা ছিল, সেই হাসিটা ছিল তার নিজের প্রাপ্যতা, নিজের যে প্রাপ্যতার একটা ব্যাপার,
নিজের যে মানে নিজস্ব যে একটা আনন্দের একটা হাসি, ঠিক সেম হাসিটা আমি দেখেছি এই উপদেশটা হওয়ার পর। তার মধ্যে ওনারা তো এক এক সময় এক একটা কথা বের করেন, এই কথাগুলো আসলে পূর্বে কোনোদিন আমরা শুনি নেই। এগুলো নিয়ে রাজনীতির মধ্যে আমরা কোনোদিন কোনো পর্যালোচনাও করি না, আলোচনাও করি নাই, কিন্তু ওনারা অনেকগুলো কথা আনছেন। দেখেন, এই সরকার, ওই যে আগে আমি বললাম যে সদিচ্ছা আছে কিনা সেটা তাদের ব্যাপার। সদিচ্ছা যদি থাকতো তাহলে সর্বদলীয় দেশের মানুষকে একটা কাতারে আনতেন, একটা জায়গায় আনতেন, দেশবাসীকে একত্রিত কইরা, সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত কইরা পূর্বে ভুল ভ্রান্তি মাপ করে দিয়ে জনগণের কাছে যদি ছেড়ে দিতেন ভোটের মাধ্যমে। আমি যদি খারাপ কাজ করি, আমার এলাকায় যদি চাঁদাবাজি করি, আমার এলাকায় যদি সন্ত্রাসী করি, আমার এলাকায় যদি জমি দখল করি, তাহলে তো মানুষ আমাকে ভোট দিবে না। তাহলে আমার ভোটে ছাইরা দেন, তারপর প্রমাণ করেন যে আমি ভালো না। কিন্তু আমাকে নির্বাচনে যেতেই দিলেন না, মানুষকে যে ভোট চাইতেই দিলেন না, তাইলে আমি কিভাবে আপনি আমাকে বলবেন আমার জনপ্রিয়তা নাই, আমাকে মানুষ পছন্দ করে না? তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক অধিকার দেন না আপনি ভোটে যাওয়ার জন্য। আমাকে ভোটে যাওয়ার জন্য দেন। আজকে জাতীয় পার্টিকে স্বৈরাচার বলেন, দূষর বলেন, উমুক বলেন, তুমুক বলেন, সার্জিসরা কি ছিল? জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের দূষর হিসাবে যদি নির্বাচনে না যেতে পারে, তাহলে সার্জিস, আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারিরে ওরা সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, ছাত্রলীগের সাথে জড়িত ছিল। ওদের বিচার হওয়া উচিত আগে। এই বাংলার মাটিতে ওদের বিচার হওয়া উচিত। যদি আমাদের বিচার হয়, পৃথিবীর কোনো জায়গার মধ্যে আপনি দেখেন নাই বিরোধী দল সরকারের অপকর্মের নেয়, দায় দায়িত্ব নেই। বিরোধী দলের নেতার কাজ কি? সরকারকে ভুল ধরে দেওয়া। হ্যাঁ, আমাদেরকে গৃহপালিত বলছেন, কারণ আমরা সেইভাবে পারি নাই, কারণ আমাদের 300 আসনের মধ্যে 10টা আসন, সবই তো তারা, আমাদেরকে লাগে না, আমাদের প্রয়োজন নাই, আমাদের কোনো অথরিটির প্রয়োজন নেই, তারা একাই করছে আওয়ামী লীগ। ঠিক আছে, ওকে, আমরা সে জায়গায় ব্যর্থ হয়েছি। তাই বলে তো এই না শেখ হাসিনার সাথে বৈশা 14 দলের সাথে বৈশা আমরা বলছি হেলিকপ্টার দা মানুষ মারো? আমরা কি বলছি যে গুলি করো? যদি ডকুমেন্টস থাকে, প্রমাণ থাকে, এই ধরনের কোনো যদি প্রমাণ থাকে যে আমরা রাষ্ট্রীয় ভাবে দেশের কিলিং যে একটা মিশন হয়েছে সেটার সাথে জড়িত, তাহলে আপনারা বিচার করেন, কোনো সমস্যা নাই, বিচারের জন্য আমরা প্রস্তুত। কিন্তু আপনারা আমাদেরকে শুধু ভোটের জন্য নিজেরা নিজেদের ভোটের বাক্সটা নিজেদের পকেটে নেওয়ার জন্য আপনারা আমাদেরকে নির্বাচন করতে দিবেন না। দেখি না কয়দিন থাকেন নির্বাচন করে, থাকেন না, থাইকে দেন না। আওয়ামী লীগ তো 17 বছর থাকছে, আপনারা থাইকে দেখেন। এই অর্ধেক মানুষ বাদ দিয়া, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়া নির্বাচন করে এই দেশে ক্ষমতায় থেকে দেখেন। তবে হ্যাঁ, আমি আগেও যে কথাটা বলছিলাম, এই ডক্টর ইউনূস উনি উপদেষ্টা হয়ে তার 666 কোটি টাকা আগে মওকুফ করছে, তার নামে যত ব্যবসা বাণিজ্য সব নিছে, তার যে সমস্ত আশাকাঙ্ক্ষাগুলা সব সে পূরণ করছে। তারপরে আপনি বলবেন ওই সার্জিসরা বলে আমরা নতুন বাংলাদেশ গড়ব, নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা হাজার হাজার কোটি টাকা পকেটে লইয়ে, অর্থাৎ ডাকাতি করে টাকা পকেটে লইয়ে তারপর আমি ডাকাতকে পাকড়াও করব। হ্যাঁ, এটা হলো কাজেই এই ডক্টর ইউনূস এই দেশের নির্বাচন দিবে কিনা, তার মধ্যে ক্ষমতার লোভ আছে কিনা, এই সমস্ত এই যে জাতীয় পার্টিকে বাইরে রাখা, 14 দলকে বাইরে রাখা, আওয়ামী লীগের উপর মপ করা, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে মানুষকে যে একটা ইয়ের ভিতরে রাখছে, আতঙ্কের ভিতরে রাখছে। এটার কারণটা কি হতে পারে? দুইটা। একটা হইলো সে যেন তেন একটা নির্বাচন করে কাউকে ক্ষমতা দিয়ে সে চলে যাবে, নচেত সে নিজে ক্ষমতায় থাকার জন্য হামিদ কারজাই সরকার হবে। হামিদ কারজাই সরকার বুঝেন? হামিদ কারজাই সরকার হলো যখন আফগানিস্তান এই বাংলাদেশের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ঠিক তখন কিন্তু আমেরিকা হামিদ কারজাইরে সরকার প্রধান বানাই দিয়েছিল। সেই বাংলাদেশ হামিদ কারজাই সরকারের অধীনে এই দেশের পরাধীন হবে কিনা
এই দেশের স্বাধীনতা রক্ষা হবে কিনা, এই দেশের সার্বভৌমত্ব থাকবে কিনা। সেন্ট মার্টিন আপনি দিয়ে দিচ্ছেন, আজকে বিমান কিনেন, উমুক কিনেন, তুমুক কিনেন, আপনি আমেরিকার সাথে একতরফা ব্যবসা করতেছেন, করেন ভালো কথা, কিন্তু বাংলাদেশের মানুষ কি জানে কিভাবে করতেছেন? আপনার কোনো রাইটস নাই সংবিধানে আপনি ব্যবসায়ী চুক্তি করা, আপনি পুট দেওয়া, আপনি বিমান কিনা। আপনার দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। সেই গ্রহণযোগ্য নির্বাচন যদি আপনি না দেন তাহলে আপনার পরিণতি অত্যন্ত খারাপ হবে বলছি। আমরা আশা করছি যে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে। কামরুজ্জামান ভাই, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন দিবেন? আমরা কি আশা করতে পারি না যে একটু সরকার, যে সরকার ইন্টারিম সরকার আছে, তারা যেই কয়েকদিনে আছে আমরা একটা সুন্দর বাংলাদেশ তারা বিনির্মাণের চিন্তা করছে, সেটিকে আমরা পাবো কিনা, কি আশা করছেন আপনার কাছ থেকে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি ভাই বললেন, এরকম কোনো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না এই সরকারের। আচ্ছা, তার কারণ কি, এই যে ভাই যেটা বললেন আমি ওনার কথার পরিপ্রেক্ষিতেই বললাম, যদি সেরকম কিছু হতো, এই যে ধরেন আমাদের উপরে যে ট্যারিফটা চাপিয়ে দিল, বিভিন্ন দেশেই দিচ্ছে, উনি এই যে আমাদের সার্বভৌমত্বকে উনি এখন অন্যের হাতে হস্তান্তর করতেছে, তাই না? আমাদের সেন্ট মার্টিন, আমাদের চট্টগ্রাম বন্দর এবং আমাদের এই যে করিডোর দেওয়ারও পরিকল্পনা, তো এইগুলো উনি দিচ্ছেন কোন স্বার্থে? আচ্ছা, কাদের স্বার্থে? বলা হচ্ছে যে সেখানে তারা বিদেশিদেরকে দিলে তারা সুন্দরভাবে এটাকে পরিচালনা করবে, সুন্দরভাবে পরিচালনা করবে, তাই না? কিন্তু এইগুলোর বিনিময়ে উনি কি আনতেছেন? এটার বিনিময়ে উনি কি আনতেছেন? আমরা কি অসুন্দরভাবে পরিচালনা করতেছি? আমাদের অর্থনীতি কি নিম্নমুখী? আমাদের জিডিপি কি নিম্নমুখী? আমরা তো সুন্দরভাবে এই মাত্র কয়দিন, 15 বছর 16 বছর, এটা কতটুকুন সময়? এর আগে বাংলাদেশের চিত্র কি ছিল আর এখন বাংলাদেশের চিত্র কি? সারা বিশ্ব দেখে নাই, সারা বিশ্ব দেখতেছে না যে বাংলাদেশ তরতর তরতর করে উপরের দিকে উঠে যাচ্ছে, সেই বাংলাদেশকে আপনি থামিয়ে দিলেন, সেই উন্নয়নের অগ্রযাত্রাকে আপনি থামিয়ে দিলেন। না, এটা হচ্ছে কার স্বার্থে? রাখেন 1 মিনিট, আপনি বিমান কিনতেছেন, আমাদের ট্যারিফের এগেনস্টে আপনি চুক্তি করলেন যে তাদের কাছ থেকে বিমান কিনতে হবে। বিমান দিয়ে আমরা কি করব? আমরা কি, আমাদের কি তেমন কোনো শত্রু রাষ্ট্র আছে যে তাদের সাথে আমরা যুদ্ধ করতে যাব? হ্যাঁ, তারপরেও বুঝতাম আপনি যদি আমাদের ব্যবসায়িক সেক্টর যেটা নিয়ে আমরা ফরেনারদের সাথে আমরা বিভিন্ন চুক্তি করি, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি, আচ্ছা, আপনি যদি বুঝাইতে পারতেন দেশবাসীকে আমি এইটুকুন সুবিধা ওদেরকে দেওয়াতে আমার দেশের ব্যবসা উন্নতি হচ্ছে, আমাদের দেশের থেকে ট্যারিফ মুক্ত হচ্ছে, আমাদের রপ্তানি সুবিধা আমরা পাচ্ছি, আমার দেশের ভাগ্য উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, তাদের বিনিয়োগ আমাদের দেশে আপনি আকৃষ্ট করতেন, এদেশে তাদের বিনিয়োগ করাতেন, দেন বাংলাদেশের মানুষ বুঝতো যে যাক আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন করেছি, যে ভূখণ্ড আমরা স্বাধীন করেছি, তার থেকে এক টুকরো দিয়ে দিছি আমাদের সার্বভৌমত্ব, আমাদের দেশের জনগণের উপকারার্থে। এটা আমাদের কাজে যদি আমাকে সামান্য ক্ষতিও হয়, যদি আমার দেশের জনগণের উন্নতি হয়, আমার দেশের ব্যবসা বাণিজ্য যদি উন্নতি হয়, আমাদের দেশের মিল কারখানা যদি ভালোভাবে চলে, আমাদের রপ্তানি আয় যদি বৃদ্ধি হয়, আমাদের যদি শুল্ক না দেওয়া লাগে, দেন দেশের মানুষ তবুও মেনে নিত। সম্পূর্ণ না মানলেও, কারণ দেশের ভূখণ্ড কেউ ছাড়তে চায় না। আপনার বাড়ির আঙ্গিনার এতটুকু অংশ আপনি আপনার আপন ভাইকেও দেবেন না, আপনার প্রতিবেশীকেও দেবেন না আপনি, এটাই নিয়ম সারা পৃথিবীতেই। তা আজকে আপনি আমার ভূখণ্ড আপনি অন্যের হাতে তুলে দিলেন, আমি বিনিময়ে কি পাইলাম? কার অনুমতি নিয়ে তুলে দিলেন? জি, আমরা এই দেশের মানুষ সেই অধিকার দিয়েছে? আমরা আশা করছি যে মানুষকে আপনাকে নির্বাচিত করেছে। কামরুজ্জামান ভাই, আমরা আশা করছি যে হয়তোবা নির্বাচনের মাধ্যমে এই পরিস্থিতি হয়তোবা কিছুটা সমাধান হতে পারে, এবং আমরা আশা করছি শেষ পর্যন্ত সরকার সবাইকে নিয়েই, নির্বাচনের মাধ্যমে আপনি পরিবেশ সমাধান হবে কেমনে? আপনার নির্বাচন যদি, বাহাদুর ভাই আমরা আশা করছি আমাদের শেষ করতে হবে, আমাদের শেষ করতে হবে। জি, যদি নির্বাচন যদি আপনার গণতান্ত্রিক উপায় না হয়, আপনার যদি দেশের সকল জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সেখান থেকে আপনি যদি সামগ্রিক জনগণের 75% জনগণকে নির্বাচনের বাইরে রেখে আপনি যদি আপনার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা নির্বাচন, যেন একটা নির্বাচন দিতে চান,
বিশ্ববাসীকে দেখাতে চান যে আমি নির্বাচন আমরা শেষ দিছি, করতে হবে। এটাই বাংলাদেশের জনগণ তো মেনে নেবে না, বিশ্বও মেনে নেবে না। ইমতিয়াজ ভাই আমরা শেষ করব একেবারে। শেষ আমি যে জিনিসটা বলতে চাই, গতকালকে আমরা শেষ করব, আমাদের 1 মিনিট আছে হাতে আমাদের। আমি 1 মিনিটে শেষ করে দিব। গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবরা বললেন নির্বাচন কমিশন অফিসে যে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে সুযোগ দিলে আমরা নির্বাচন বর্জন করব। আচ্ছা, ওদের কয়টা ভোট আছে? আমি আশাবাদী মানুষ, আমি মনে করি এই দেশে যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন সকল রাজনৈতিক দলকে নিয়ে একত্রে বসে একটা জাতীয় ঐক্যের মাধ্যমে সবার আগে পরে রাজনীতিতে ভুলভ্রান্তি থাকে। আমাদের জিএম কাদের স্যার পার্টির চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, উনি কিন্তু ভুল স্বীকার করে ক্ষমাও চাইছেন। জি আমরা শেষ করব। যাই হোক, সেখানে যদি সবার নিয়ে যদি একটা জাতীয় ঐক্য করে সবার অংশগ্রহণ করার জন্য নির্বাচন দেন, সেই নির্বাচনে জনগণ যাকে প্রত্যাখ্যান করবে, যাকে বিজয়ী করবে, সেইটা মেনে নিয়ে যদি আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলেই মনে করেন যে এ থেকে বাংলাদেশের যে মানুষের দুঃখ কষ্ট থেকে লাঘব হওয়ার একটা সুযোগ আছে। তা না হলে এই দেশ আরো কঠিন থেকে কঠিনভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হারাবে, এইটা নিশ্চিত। আমরা শেষ করতে হবে। অথবা এই দেশে একটা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চাচ্ছেন আপনি। না, আমরা শেষ করতে হবে। বাহাদুর ইসলাম ইমতিয়াজ এবং কামরুজ্জামান ভাই আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল। আমরা আশা করছি শেষ পর্যন্ত দেশের একটি সুন্দর পরিবেশ আমরা দেখব এবং সেই আশাবাদী আমরা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং প্রিয় দেশবাসী যারা দেখছেন আমাদের অনুষ্ঠানকে। ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। তবে একটি কথা হচ্ছে, আমরা সুন্দর বাংলাদেশ দেখার প্রত্যাশা করছি এবং সেই সুন্দর বাংলাদেশ আমরা আগামীতে পাবো এবং নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর সরকার গঠন হবে। সেই সরকার দেশকে একটি সুষ্ঠু এবং স্থিতিশীল অবস্থায় নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবার সেই কামনায়। শুভরাত্রি।